বিয়ের রেজিস্ট্রিতে বায়োমেট্রিক ব্যবস্থা চালু হয়েছে আগেই। আঙ্গুলের ছাপ দিয়ে বিয়ের পিঁড়িতে বসছেন বর কনে। আঙ্গুলের ছাপ নেওয়া হচ্ছে সাক্ষীদেরও। এবার বিয়ের ক্ষেত্রে আরও এক ধাপ এগোচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। আধার যাচাই হতে চলেছে বাধ্যতামূলক। অনলাইন আধার যাচাই করেই হবে বিয়ের রেজিস্ট্রি। অর্থাৎ বায়োমেট্রিক ব্যবস্থায় আঙ্গুলের ছাপ নেওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট ব্যক্তিকে চিহ্নিত করবে আধার কর্তৃপক্ষ। এতে মূলত তিনটি বড় সুবিধা মিলবে বলে দাবি সরকারি আধিকারিকদের। প্রথমত, কোনোভাবেই পরিচয় বাড়িয়ে বিয়ে করতে পারবেন না কেউ। দ্বিতীয়ত, একবার বিয়ের পর আইনিভাবে বিচ্ছেদ না হলে কোনোভাবেই দ্বিতীয়বার ছাদনা তলায় দাঁড়ানো যাবে না। আর তৃতীয়ত, যে কোনো জায়গা থেকেই বায়োমেট্রিকের মাধ্যমে বিয়ের রেজিস্ট্রির নোটিশ দিতে পারবেন পাত্র পাত্রী। এমনকি বিদেশে বসেও করা যাবে সেই আবেদন। আর কিছুদিন পরেই 1 ফেব্রুয়ারি প্রকাশ্যে আসবে বাজেট 2025। ইতিমধ্যেই বাজেট নিয়ে বেশ কিছু প্রত্যাশা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা ট্যাক্স স্ল্যাব কমানো থেকে শুরু করে বিভিন্ন প্রস্তাব এনেছেন। তবে আদতে কি হবে সেটা বাজেটের দিনেই জানা যাবে। এরই মধ্যে প্রকাশ্যে এলো বড় খবর। বাজেট 2025-এ অটল পেনশন যোজনার আওতায় ন্যূনতম পেনশনের পরিমাণ কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। সাধারণ মধ্যবিত্ত নাগরিকদের সামাজিক সুরক্ষার স্বার্থে কেন্দ্র সরকারের তরফ থেকে অটল পেনশন যোজনা চালু করা হয়েছিল, যেখানে প্রতি মাসে অল্প কিছু টাকা বিনিয়োগ করতে শুরু করলে 60 বছর হলে অথবা অবসরের পর 1000 টাকা থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত পেনশন পাওয়া যাবে। এবার সেই প্রকল্পের সর্বোচ্চ পেনশনের অঙ্ক বাড়িয়ে 10,000 টাকা করে দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে। খালাইন পুলিশের বৃহৎ সাফল্য। দিগরখাল নির্মীয়মান টোল গেটে নিয়মিত রুটিন তল্লাশিতে একটি বোলেরো পিকআপ থেকে 2 কিলোগ্রাম গাঁজা ও 8,640টি কোডাইনের বোতল উদ্ধার করা হয়েছে। কোডাইন একটি নিষিদ্ধ কফ সিরাপ। জানা গিয়েছে এই নেশা সামগ্রীগুলি মেঘালয় থেকে আইজলে পাচার হওয়ার কথা ছিল। তবে কাছাড় পুলিশের সফল অভিযানের ফলে নেশা সামগ্রী বাজেয়াপ্ত হয়। তাছাড়া ব্যবহৃত বাহন বাজেয়াপ্ত করে পুলিশ। খালাইন থানার ভারপ্রাপ্ত ওসি কুলেন্দ্র কুমার হুজুরির নেতৃত্বে এই অভিযানে প্রায় কোটি টাকার নেশা সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে। আটক করা হয়েছে আইজলের জয়লালদম থাঙ্গা নামের পাচারকারীকে। উল্লেখ্য, দিন কয়েক আগেও মিজোরামের এক যুবক লাগেজ দিয়ে একটি টাটা সুমো করে মেঘালয় থেকে মিজোরাম গাঁজা পাচার করতে চাইছিল। অসম বার্ষিক সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের উদ্যোগে হাইলাকান্দিতে সোমবার 20টি ই-রিকশা বণ্টন করা হয়। রাজ্যের বার্ষিক সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শিলাদিত্য দেব উপকৃতদের হাতে ই-রিকশাগুলি বণ্টনের সূচনা করে চাবি তুলে দেন। হাইলাকান্দি জেলায়ুক্তের প্রাঙ্গণে এই উপলক্ষে আয়োজিত এক সভায় ই-রিকশা বণ্টনের চাবি তুলে দেওয়া হয় সোমবার। সভায় ভাষণ দিয়ে চেয়ারম্যান শিলাদিত্য দেব উপকৃতদেরকে ই-রিকশা চালানোর সময় ট্রাফিক নিয়ম মেনে চলতে আহ্বান জানান। ভাষণ প্রসঙ্গে তিনি জানান যে এই রিকশাগুলি 100% সরকারি অনুদান। এতে উপকৃতদের নিজের কোনো আর্থিক শেয়ার নেই এবং ই-রিকশাগুলির 1 বছরের জন্য বীমা করে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে ডিডিসি এলদাড ফারহিম এবং সাব ডিভিশনাল ওয়েলফেয়ার অফিসার অনশ্রুত কাশ্যপ দাস উপস্থিত ছিলেন। কংগ্রেস সম্পর্কে সংশয়ের সুর রেখেই পার্টি কংগ্রেসে যাচ্ছে সিপিএম। শুক্রবার থেকে নিউ টাউনে শুরু হয়েছিল সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক। রবিবার বৈঠক শেষ হয়। কংগ্রেস নিয়ে অবস্থানের দ্বিমত ছিল বৈঠকে। তামিলনাড়ু, কর্ণাটক, কেরলের নেতারা কংগ্রেস সম্পর্কে কঠোর মনোভাব দেখিয়েছে। অন্যদিকে মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং বিহারের নেতারা কংগ্রেস সম্পর্কে নরম মনোভাব নিয়েছে। কংগ্রেস সম্পর্কে কড়া অবস্থান একসময়ে নিয়েছিলেন পার্টির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি প্রকাশ কারাত। কারাতের লাইন ছিল বিজেপি ও কংগ্রেসের থেকে সমদূরত্ব। পরে সীতারাম ইয়েচুরির জমানায় কংগ্রেস সম্পর্কে নরম মনোভাব নেয় পার্টি। কংগ্রেসের সঙ্গে জোট গঠন হয় সর্বভারতীয় ক্ষেত্রে। বর্তমানে সীতারাম জীবিত নেই।
সিপিএমের কেন্দ্রীয় কমিটির কোঅর্ডিনেশন এখন প্রকাশ কারাত। ফলে কারাতের নেতৃত্বে পার্টি কংগ্রেসের আগে কংগ্রেস সম্পর্কে একটু কড়া মনোভাবই নিতে চলেছে সিপিএমের কেন্দ্রীয় কমিটি। বিভ্রান্তিকর বিজ্ঞাপন ছড়ানোর মামলায় রামদেবের বিরুদ্ধে জারি করা হলো জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা। সোমবার তার বিরুদ্ধে পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে কেরলের এক নিম্ন আদালত। রামদেবের পাশাপাশি সংস্থার অপর সহ প্রতিষ্ঠাতা আচার্য বালকৃষ্ণের বিরুদ্ধেও এই জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা করা হয়েছে। পতঞ্জলির অধীনস্থ দিব্য ফার্মাসির বিরুদ্ধে বিভ্রান্তিকর বিজ্ঞাপন ছড়ানোর অভিযোগ উঠেছে। ওই মামলায় গত 16 জানুয়ারি সশরীরে কেরলের পাল্লাকর আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল রামদেব এবং বালকৃষ্ণের। তারা হাজিরা না দেওয়ার কারণে এই পরোয়ানা জারি করা হয়েছে। বস্তুত দিব্য ফার্মেসির কিছু বিজ্ঞাপন ঘিরে কেরলের বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি ফৌজদারি মামলা রুজু হয়েছে। অ্যালোপ্যাথি সহ আধুনিক চিকিৎসা ব্যবস্থাকে অবজ্ঞা করা এবং রোগ নিরাময়ের ক্ষেত্রে অপ্রমাণিত কিছু দাবি করার অভিযোগ রয়েছে সংস্থার বিরুদ্ধে। এবারের বাজেটে রেলে ব্যাপক বরাদ্দ বৃদ্ধি করতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। অর্থমন্ত্রকে কান পাতলে এমনটাই শোনা যাচ্ছে। 2026 অর্থবর্ষে বরাদ্দ গত অর্থবর্ষের 2.65 লক্ষ কোটি টাকা থেকে বেড়ে 3 লক্ষ কোটি টাকা হতে পারে। এক প্রতিবেদনে এমনটাই জানা গিয়েছে। ভারতীয় রেল ইতিমধ্যেই 2 লক্ষ কোটি টাকার বেশি খরচ করেছে। চলতি অর্থবর্ষের বরাদ্দ 80% ব্যবহার করা হয়ে গিয়েছে। তিনি আরও বলেছেন, চলতি অর্থবর্ষ শেষ হওয়ার আগেই মূলধনী ব্যয়ের লক্ষ্যমাত্রা পূরণ হবে। মূল বরাদ্দ এবং যে যে বিষয়ে অগ্রাধিকার দেওয়া হতে পারে, মূলত স্টেশনের আধুনিকীকরণ, পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়া হবে। পাশাপাশি ইঞ্জিন ওয়াগন কেনার জন্য বরাদ্দ বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। 47তম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার ভারতীয় সময় রাত 10:30 নাগাদ মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটলে ট্রাম্পকে শপথ বাক্য পাঠ করান আমেরিকার সুপ্রিম কোর্টের বিচারপতি জন রবার্টস। বিচারপতির বাদিকে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এবং ডান দিকে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। আবহাওয়া প্রচণ্ড ঠান্ডা থাকার কারণে পুরো অনুষ্ঠানটি বাড়ির ভিতরেই অনুষ্ঠিত হয়। ট্রাম্পের পাশাপাশি এদিন ভাইস প্রেসিডেন্ট হিসাবে শপথ নেন জেডি ভেন্স। এদিন ট্রাম্পকে মার্কিন যুক্তরাষ্ট্রের 47তম রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ পাঠ করান বিচারপতি জন। অপরদিকে জেডি ভেন্সকে শপথ গ্রহণ করান বিচারপতি ব্রেট কাভানাফ। নিজের উদ্বোধনী ভাষণে নতুন মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমেরিকার স্বর্ণ যুগ এখনই শুরু হচ্ছে।